তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত। তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 7 আসামি খালাস, উলফা নেতা যাবজ্জীবন। যশোরের 5 ভুলুট সীমান্ত থেকে 2 বাংলাদেশি লাশ উদ্ধার, পূর্বাচলের লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলার 10 আসামিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে তাবলিগের মাওলানা জুবায়েরপন্থীদের সাথে মাওলানা সাদপন্থীদের সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়েছে। এজন্য একে অপরকে দায়ী করেছেন সাদ ও জুবায়েরপন্থীরা। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। হাসান মাহমুদের রিপোর্ট। কালিমার দাওয়াতের মেহনতের জন্য টঙ্গীর তুরাগ তীরে যে বিশ্ব ইজতেমা, এবার তা নিয়ে ঘটল দুপক্ষের সংঘর্ষে মৃত্যুর ঘটনা। ঘটনার শুরুটা মঙ্গলবার মধ্যরাতে। আগে থেকে জোর ইজতেমা করে তুরাগ পাড়ের মাঠে অবস্থান করা মাওলানা জুবায়েরপন্থীদের মাঠ ছাড়া করতে রাত 3টার দিকে মাওলানা সাদের অনুসারীরা ধাওয়া দিলে দুপক্ষের বাক বিতণ্ডা রূপ নেয় তুমুল সংঘর্ষে। রক্ত ঝরে টঙ্গীর তুরাগ পাড়ে। চতুর্দিকে তারা এরকম কি লাঠি নিয়ে এরকম কি আমাদেরকে ফাইটার দেখাইতেছে যে আমাদেরকে মারবে। এগুলা অপর পক্ষ যারা ছিল, যারা আগে অবস্থান করতেছিল মাঠের ভিতরে, তারাই ছিল এখানে। বাঁশ লাঠি সহ দেশীয় অস্ত্র নিয়ে চলে ব্যাপক হামলা। আমরা চাই একটা সুষ্ঠু সমাধান হোক, যাতে আগামীতে এইসব নিয়ে আর কোনো হানাহানি বা দ্বন্দ্ব বিভেদ এগুলো আর না হয়। তো এইখানে জোর হবে, জোরে বাধাটা কেন? তারা জোর করছে, তাদের কিন্তু বাধা দেয় নাই। আহতদের হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া, বগুড়ার মোহাম্মদ তাইজুল এবং ঢাকার মোহাম্মদ বেলালের। এদিকে কাকরাইল জামে মসজিদে মাওলানা জুবায়েরপন্থীরা এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনা পূর্ব পরিকল্পিত, এর বিচার দাবি করেন তারা। এটা একতরফা হামলা হয়েছে সেখানে, এবং সকল যারা আহত, ইনজুর্ড, যারা নিহত, তারা সব এক পক্ষীয়, আর আক্রমণকারীরা আরেক পক্ষীয়। এদিকে সংঘর্ষের ঘটনায় শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাওলানা জুবায়েরের অনুসারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়েছে টঙ্গীর তুরাগ পাড়ে। তুরাগ পাড়ের আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না উল্লেখ করে তাবলিগ জামাতের দুই পক্ষকে আলোচনা করে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সাথে আলোচনা শেষে এসব জানান তিনি। আর হামলার পর মাওলানা সাদপন্থীরা ইজতেমা করার অধিকার রাখে না বলে জানিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারী ও খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হক। এদিকে উস্কানি না দেবার অনুরোধ জানিয়ে টঙ্গীর ইজতেমা ময়দান সরকারের নিয়ন্ত্রণে নেবার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মাওলানা সাদের অনুসারী রেজা আরিফ। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। বুধবার ভোররাতে টঙ্গীর ইজতেমা ময়দানে তবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে মৃত্যুর সাথে সাথে আহতের সংখ্যাও শতক ছাড়িয়েছে। এমন বাস্তবতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সকালে 7 জন উপদেষ্টার সাথে পূর্ব নির্ধারিত বৈঠকে প্রথমে অংশ নেন মাওলানা সাদের অনুসারীরা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সব চেষ্টা করা হবে বলে জানান তারা। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি। ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না আসেন বা কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার না করেন। পরে উপদেষ্টাদের সাথে বৈঠক করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। তাদের সাথেও প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক শেষে মাওলানা সাদপন্থীরা ইজতেমা করার অধিকার হারিয়েছেন বলে জানানো হয়। এই সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা এই ধরনের ঘটনা ঘটানোর পর
তাদের এখানে ইস্তেমা করার কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি যে সরকার এই ধরনের ভুল করবে না। আর আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবার পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাবলিগ সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে। ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সব এক হইতে, তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে। আগে ঘোষণা করা হলেও এবারও 2 পর্বে ইস্তেমা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান, গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে বিএনপির ঢাকা বিভাগের 3 জেলায় কর্মশালা আয়োজন করা হয়েছে। কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদের সুনাম বৃদ্ধি পাবে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না। ভাই, রাজনীতি করেন কেন? আপনি করেনই তো মানুষের জন্য। তো যেই মানুষের জন্য আপনি রাজনীতি করেন, এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দিবে? তাই না? আস্থার সংকট দেখা দিবে, এরকম কাজ আমরা করব না। সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে গত 15, 16, 17 বছরে। জুলাই আগস্ট মাসে আমাদের 500 জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। 5 শতাধিকের উপরে মানুষ, সহকর্মী আমাদের হত্যার শিকার হয়েছে এই জুলাই আগস্ট মাসে। আর কোন রাজনৈতিক দলের হয়েছে কিনা আমার জানা নেই। অন্তত আমার দলের নেতাকর্মীরা, 500-র মতন নেতাকর্মীরা খুনের শিকার হচ্ছে। হাজার হাজার নেতাকর্মী। আপনাদের এই মঞ্চে, এই অনুষ্ঠান স্থলে অনেকে বসে আছেন যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কতজনের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে আওয়ামী লীগের লোকজন। সেগুলো কি ভুলে গিয়েছেন আপনারা? কেন ভুলে যাবেন? সেগুলো ভুলে যাবেন না। এবং একটি কথা আপনাদেরকে আজকে আমি বলি, আমি যেভাবে চিন্তা করি পুরো বিষয়টাকে, আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয়, এই অন্যায় অত্যাচারের, আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, আমাদের বহু নেতাকর্মী, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, স্বজন মারা গিয়েছে, হাত করা অবস্থায় তাকে জানাজা পড়তে বাধ্য করেছে। আমাদের বহু সহকর্মী মারা গেছে জেলখানার ভিতরে হাত করা পরা অবস্থায়। নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে। এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না। তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদের কায়দায় আমরা জবাব দেব না। তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। কি সেই কায়দা? যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য, সেই কাজটি করা। যা দেশনেত্রী খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য করতে চেয়েছিলেন, সেই কাজটি করা। যা আমরা 31 দফায় বলেছি, সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো, সেই স্বৈরাচারদের জবাব দিতে পারবো। এতক্ষণ জানছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ। বহুল আলোচিত চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আর 6 জনকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। হাসান জাবেদের রিপোর্ট।
2004 সাল চট্টগ্রামের CUFL ঘাট থেকে অস্ত্র ভর্তি 10 ট্রাক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই অস্ত্র চোরাচালানটি আসে সমুদ্রপথে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। এমন ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে। 2014 সালে এই ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী সহ 14 আসামিকে অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড এবং অস্ত্র আইনের আরেকটি মামলায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল। চলতি বছরের 6 নভেম্বর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বুধবার বহুল আলোচিত এ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, DGFI এর সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দার, মহসিন উদ্দিন তালুকদার, এনামুল হক সহ 7 জনকে খালাস দেয়। তবে মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি উলফা নেতা পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় হাইকোর্ট। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার। রায়ের পর খালাসপ্রাপ্ত আসামিদের আইনজীবীরা বলেন, বিচারিক আদালতে হস্তক্ষেপ করে বিগত সরকার যারা সম্পৃক্ত নয় তাদেরও মৃত্যুদণ্ড নিশ্চিত করে। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। বিচার যদি সঠিক না হয় তাইলে আইনের বিচার আছে এটা তো বলা যাবে না, আর আইনের বিচার যদি সমাজে না থাকে সমাজ থাকবে না। কাজে আমি আইনের ছাত্র হিসেবে এটুকু বলবো যে বিচার যেন সঠিক হয় এবং সাক্ষী প্রমাণের আলোকে যেন মামলার রায় হয়। এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে বিচারও যেন পরিবর্তন হয়ে না যায়। আলোচিত অস্ত্র চোরাচালান মামলায় অব্যাহতি পেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এখনই মুক্তি পাচ্ছেন না, কারণ একই ঘটনায় অন্য একটি মামলায় তার সাজা এখনও বহাল আছে। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। যশোরের শার্শা উপজেলার 5 ভোলট সীমান্ত থেকে 2 বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। দুজনের শরীরেই গুরুতর জখম ছিল। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ অভিযোগ করেছেন BSF সদস্যদের নির্যাতনে মারা গেছেন তারা। নারায়ণগঞ্জের পূর্বাচলের লেক থেকে সুজানার পর তার বন্ধু স্কুল শিক্ষার্থী কাব্যর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার সকালে পূর্বাচলের 300 ফিট সড়কের 2 নম্বর সেক্টরের বৌরাটেক এলাকার 4 নম্বর সেতুর নিচে লেকের পানিতে স্থানীয়রা একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকার বাসিন্দা আব্বাস মিয়ার কন্যা সুজানার মৃতদেহ উদ্ধার করেন। এদিকে চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক BNP কর্মী। অন্যদিকে নেত্রকোনার পূর্ব ধলায় জমি নিয়ে বিরোধের বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ছোট ভাই। পুলিশ ও এলাকাবাসী জানান, গতরাতে চট্টগ্রামের আনন্দবাজার সিটি কর্পোরেশনের ময়লার ডিপো এলাকায় BNP কর্মী জসিমকে ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে মারা যান তিনি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার 10 আসামিকে আইনজীবীদের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। আইনজীবীরা জানান, মামলার শুনানি শেষে আইনজীবীদের উপর হামলার ঘটনায় 10 আসামিকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। এর আগে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায় রিমান্ডে ছিলেন তারা। গত 26শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর আদালত অবরুদ্ধ করে রাখার ঘটনায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার পর আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ইসকন সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় চট্টগ্রামের সংসদ সদস্য MA লতিফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের আদালতে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার উপর হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত ও অর্ধশত আহত হয়। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা সংক্রান্ত আলাদা মামলা হয় এ সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জে 2 গ্রুপের সংঘর্ষে 2 কিশোর নিহতের ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নাচল উপজেলার
মল্লিকপুর গরুর হাটে বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া সংঘ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে যাওয়ার পর বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে মাসুদ রায়হান সহ 6 জনকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। পরে হাসপাতালে নিয়ে আসার পথে মাসুদ ও রায়হান মারা যায়। এই ঘটনায় পুলিশ রাতেই হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেফতার করে। টাঙ্গাইলে মোটরসাইকেল পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানায় 2 জনই মাদ্রাসার শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি মধুপুর কাকরাইত রামকৃষ্ণবাড়ি মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে আজান দেওয়ার জন্য মাদ্রাসা থেকে তারা মোটরসাইকেল যোগে মসজিদের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত 2 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। জামালপুরে ইউপি চেয়ারম্যান সহ 9 জন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় জুলাই আগস্টে নাশকতার অভিযোগে গতরাতে 5 জন ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ সহ 5 জন। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসাইন বলেছেন, আওয়ামী লীগ সরকারের শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক লুটপাটের কারণে ন্যাশনাল টি কোম্পানির চা বাগানগুলোতে অচলাবস্থা নেমে এসেছে। শ্রমিকদের বেতন ভাতা নিয়েও সংকট কাটছে না। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চা শিল্পের সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। তাবলিগ জামাতের 2 গ্রুপের সংঘর্ষে 3 জন নিহত। তুরাগ নদ সংলগ্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 7 আসামি খালাস। উলফা নেতা যাবজ্জীবন। যশোরের 5 ভুলট সীমান্ত থেকে 2 বাংলাদেশির লাশ উদ্ধার। পূর্বাচলের লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা মামলার 10 আসামিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।